আমরা বায়োমেট্রিক্স এর বাকি যে অংশটা আমাদের ছিল সেই বাকি অংশটাকে আমরা ইনশাল্লাহ ক্যাপচার করব। আমাদের বায়োমেট্রিক্স এর আমাদের যে শারীরিক গঠনের অংশটা, সেই শারীরিক গঠনের অংশটা আমরা শেষ করেছিলাম। এই যে আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, আইরিশ, ফেস রিকগনিশন, ডিএনএ, এই যে শারীরিক যে গঠনটা ছিল সেই শারীরিক গঠন নিয়ে আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে। আমাদের যেটা বিহেভিয়ার সংক্রান্ত যেই বৈশিষ্ট্যগুলা, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের বাদ ছিল, আমাদের সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা শেষ করতে পারি নাই। কি স্ট্রোক, সিগনেচার, ভয়েস, এই জিনিসগুলো আলোচনা করব। আরো কিছু বিষয় আলোচনা করে আমরা পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো ক্লাসের শেষে তোমাদেরকে জানাবো। ঠিক আছে, শুরু করা যাক আমাদের বিহেভিয়ারের বিষয়গুলো। আমাদের প্রথমে আসি টাইপিং কি স্ট্রোক। টাইপিং কি স্ট্রোক, আমরা কিবোর্ডে টাইপ করি, ঠিক আছে? দেখো একটা ছবি, দেখো কিবোর্ডে টাইপ করতেছে একজন ভদ্রলোক। এখন দুনিয়ার সব মানুষেরই কিবোর্ডে টাইপ করার গতি একরকম হয় না। দেখো উনি হ্যালো, HELLO, এই হ্যালো শব্দটাকে উনি টাইপ করতেছেন। এখন সবাই যে গতিতে টাইপ করবে, মানুষের গতি একরকম হইতেই পারে না। কারণ আমরা এই টাইপ করার যে গতিটা, এটা মাইক্রো সেকেন্ডে হিসাব করব, মানে সেকেন্ডের চেয়েও অনেক ক্ষুদ্র মাইক্রো হিসাব করব। এক একটা শব্দ, শব্দ না অ্যাকচুয়ালি এক একটা অক্ষর টাইপ করতে আমার যতটুকু সময় লাগতেছে, যত মাইক্রো সেকেন্ড সময় লাগতেছে, সেই মাইক্রো সেকেন্ডের হিসাব হবে, ঠিক আছে? তো এই জন্য আমাদের যে টাইপ করার যে গতি বা টাইপ করার যে স্পিড, যেটাই আমরা বলি, সেটা একরকম হয় না। গ্রাফের সাহায্যে দেখো দেখানো হয়েছে, আমরা যে একটা শব্দ TEPHENSON, এই যে একটা শব্দগুলোকে যে আমরা টাইপ করেছি মাইক্রো সেকেন্ডে, কোনোটা হয়তো বা আমাদের 400 মাইক্রো সেকেন্ড লেগেছে, কোনোটা আবার 150 মাইক্রো সেকেন্ড লেগেছে, কোনোটা 200 মাইক্রো সেকেন্ড লেগেছে। তো আমাদের গতিগুলো এক না। তো এই যে টাইপিং কি স্ট্রোক, এখানে আমাদের কিবোর্ড বা যে কোনো ইনপুট ডিভাইসের সাহায্যে আমরা কোনো একটা নির্দিষ্ট পাসওয়ার্ড যা টাইপ করি সেটাকে এন্ট্রি করা হয় এবং আমাদের এই গতিটাকে বিশ্লেষণ করা হয়, ঠিক আছে? অতীতে আমার যেই কোনো একটা পাসওয়ার্ড, আমাদের পাসওয়ার্ড সাধারণত আমাদের মনে থাকে কোনো একটা শব্দ বা কোনো একটা পাসওয়ার্ড, যেটা আমরা পূর্বে টাইপ করে ডাটাবেজে যেই গতিটাকে বা যেই সময়টাকে আমরা সংরক্ষণ করেছিলাম, বর্তমানে বা পরবর্তীতে সেই জিনিসটাকে আবার পুনরায় টাইপ করে সেই আগের সময়ের সাথে যে মেলানো, এই মিলিয়ে আমরা ব্যক্তিকে শনাক্তকরণ করি। এটা হচ্ছে আমাদের বিহেভিয়ার সংক্রান্ত টাইপিং কি স্ট্রোকের প্রথম দিক। এটা অনেকটাই ইফেক্টিভ আমি বলবো, কারণ মানুষের সবার গতি টাইপ করার একরকম হয় না। আচ্ছা, এরপরে আসি সিগনেচার বায়োমেট্রিক্স, স্বাক্ষর। আমাদের বায়োমেট্রিক্স এর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বাক্ষর করা। দেখো এখানে আমরা শুরু থেকে ছবিটা দেখি, ছবিটা শেষে আসছে একটা শুরু, প্লিজ সাইন। জন হ্যানকক একটা সাইন করলেন একজন ভদ্রলোক। এখন এটা সাইন করার পরে সেই সিগনেচারটা অথেন্টিকেটেড, এই সিগনেচারটা ম্যাচ করা হচ্ছে। জন হ্যানকক এই সিগনেচারটাকে ইনপুট সিগনেচার, আগের সিগনেচারের সাথে পরের সিগনেচারের যে অথেন্টিকেশন, আমরা এই ছবিতে সেই অথেন্টিকেশনটাকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তার চাপ, কলম ধরার চাপ, কলম ধরার গতি, তারপরে লেখার বাঁক, সকল ধরনের বিষয়গুলোকে এই সিগনেচার বায়োমেট্রিক্সে পরিমাপ করা হয়। এখন প্রশ্ন হইতে পারে, এই পরিমাপটা কি আমরা, এই পরিমাপটিকে আমরা স্বাভাবিকভাবে করব না? দেখো একটা বিশেষ কলম ব্যবহার করব, এটা স্বাভাবিক কলমের অংশ না, আমরা একটা বিশেষ কলমকে ব্যবহার করব। এই বিশেষ কলমটাকে ব্যবহার করে তারপরে আমরা ট্যাব, আমাদের যে ট্যাব থাকে, ট্যাবলয়েড পিসি বলতে পারো, সেই ট্যাবের উপরে আমরা এই বিশেষ কলমে আমরা এই সিগনেচারটাকে ব্যবহার করি। শুধু ব্যবহার করি তা না, সেটাকে ব্যবহার করে আমাদের এই সিগনেচারটাকে ম্যাচিং করা হয়, ঠিক আছে? এখন দেখো আমাদের যে হাতের স্বাক্ষরকে পরীক্ষা করা হয়, আমি লাল কালি দিয়ে মার্ক করে দিয়েছি, বিশেষ ধরনের কলম এবং প্যাডকে স্বাক্ষরের আকার, তোমরা অবজেক্টিভে আমাদের এই সব বিষয়গুলো আসতে পারে, আমি আবারও বলতেছি অবজেক্টিভে আমাদের এই বিষয়গুলো আসতে পারে, যে স্বাক্ষরের আকার, লেখার গতি, সময়, কলমের চাপ। স্বাক্ষরের আকার, লেখার গতি, সময়, কলমের চাপ,
এই বিষয়গুলোকে আমাদের আইডেন্টিফাই করা হয়। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা খেয়াল রাখবো। এই 4টা জিনিস এটা আমাদের অবজেক্টিভে আসতে পারে। ঠিক আছে, আর কোথায় কোথায় করা হয়? ব্যাংকে, বিমায় এবং অন্যান্য অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণত এই জিনিসগুলাকে করা হয়। ব্যাংকে এটা খুব বেশি জরুরি। আমরা স্বাভাবিকভাবেও দেখবা যখন ব্যাংকে যাওয়া হয় তখন আমাদের চেক লেখার সময় আমাদের স্বাক্ষরটাকে তারা ম্যাচ করে দেখে। ঠিক আছে, এই ধরনের ব্যাংক এবং বীমা প্রতিষ্ঠানগুলো যেহেতু এখানে টাকা পয়সার ব্যাপার সেন্সিটিভ জায়গা, এই জায়গাগুলোতে এই জিনিসগুলোকে দেখা হয়। আচ্ছা, এখন আমাদের এগুলোর সুবিধা অসুবিধাগুলো আমাদের একটু জানা দরকার। আমাদের সুবিধা অসুবিধাগুলো কি? সিগনেচার ভেরিফিকেশনের সুবিধা কি? আচ্ছা, 1 নাম্বার সুবিধা হচ্ছে যে এইটা আমরা খুব অল্প সময়ের ভিতরেই রিকগনিশন করতে পারি, শনাক্ত করতে পারি খুব অল্প সময়ের ভিতরে। তুলনামূলক অল্প সময় লাগে, খুব বেশি সময় লাগে না। এবং এটা তুলনামূলক সস্তা প্রযুক্তি, কারণ কলম এটার দামও খুব বেশি না, ট্যাব যেটা ট্যাবলয়েড সেটার দামও খুব বেশি হয় না। অন্যান্য যে কোনো যে পদ্ধতিগুলো আমরা দেখেছি, আইরিশের ক্ষেত্রে যে পদ্ধতিটা দেখেছি বা অ্যানজিওমেট্রির ক্ষেত্রে যে পদ্ধতি দেখেছি, তার তুলনায় প্রযুক্তি বা যন্ত্র সস্তা। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি অসুবিধা। এখন শনাক্তকরণের সঠিকতা ক্ষেত্রে কঠিন এই জন্য হইতে পারে কারণ অনেক সময় একই মানুষের সিগনেচারের ভিতরেও কম বেশি হয়ে পারে। আগের বার যেভাবে সিগনেচার করেছিল পরের বার সেই সিগনেচারের মেলা না মেলার কারণেও প্রবলেম দেখা দিতে পারে। এজন্য সঠিকতা যেটা অ্যাকুরেসিটা হয়তোবা একটু কম হইতে পারে, এজন্য একটু কঠিন। যেটা আমি একটু আগে বললাম, সিগনেচারের প্যাটার্ন হয়তো একটা মানুষ একই ব্যক্তি 1 বছর আগে উনি যেভাবে সিগনেচার করেছেন 1 বছর পরে ওনার হয়তো বা সিগনেচারের প্যাটার্ন সেম প্যাটার্নটা নাও থাকতে পারে। ঠিক আছে, হয়তো উনি সংক্ষেপে করেন বা আগেরটা হয়তো বা উনি ভুলে গেছেন। তো এরকম যদি হয় তাহলে আমাদের প্যাটার্ন যদি না মিলে তাহলে আমাদের এই সিগনেচার ভেরিফিকেশন বায়োমেট্রিক্সটা ঠিক মতো কাজ করবে না। এটা আমাদের একটা অসুবিধা। আচ্ছা, এরপরে আসি ভয়েস রিকগনিশন। আমাদের ভয়েসের ক্ষেত্রে কি হয়? আচ্ছা, আমরা ভয়েস রিকগনিশনের ক্ষেত্রে আমরা আগে ছবি দেখি। একজন মানুষ যখন কথা বলেন, আবার বলতেছি, একজন মানুষ যখন কথা বলেন তখন তার যে মুখের আওয়াজটা সেটা একটা অ্যানালগ অডিও। মুখের আওয়াজটা একটা অ্যানালগ অডিও। এখন ডেটাবেজে সেই অ্যানালগ বিষয়টা ক্যাপচার করে না, সে অ্যানালগ জিনিসটাকে সে ধারণ করে না, সেই অ্যানালগটাকে সে ডিজিটাল ডাটায় কনভার্ট করে। আবার বলতেছি, অ্যানালগ জিনিসটাকে সে ডিজিটাল ডাটায় কনভার্ট করে। প্যাটার্ন রিকগনিশন একটা শব্দ, দেখো ছবিতে একটা লেখা জিনিস দেখা যাচ্ছে, প্যাটার্ন রিকগনিশন। তো মুখের আওয়াজের যে প্যাটার্ন, দেখো আমরা আগে দেখলাম সিগনেচার ভেরিফিকেশন, তো সিগনেচারের একটা প্যাটার্ন তো এটা চোখে দেখা যায়, তাই না? সিগনেচারের প্যাটার্নটা চোখে দেখা যাচ্ছে। আমরা সিগনেচারটা কি আমার কেমন হচ্ছে এটা চোখে দেখার সুযোগ আছে। এখন মুখের আওয়াজটা তো আর চোখে দেখা যাচ্ছে না, তাই না? তো তার যে একটা প্যাটার্ন, সেই প্যাটার্নটাকে যেটা অ্যানালগ অডিও, সেই অডিওটাকে আমরা একটা ডিজিটাল ডাটায় পরিণত করি, সেটাতে প্যাটার্নটাকে কনভার্ট করা হয়। সে তারপরে সেটাকে আমরা ডাটাবেজের ভিতরে সংরক্ষণ করি। এখন এই কথাটা এখানে বলা হয়েছে, এই পদ্ধতিতে ব্যবহারকারীর কণ্ঠস্বর যেটা সেটা মাইক্রোফোনের মাধ্যমে ধারণপূর্বক কম্পিউটার প্রোগ্রামিং এর সাহায্যে, এই কথাটাকে তোমরা একটু মার্ক করে নিতে পারো, কম্পিউটার প্রোগ্রামিং এর সাহায্যে ইলেকট্রনিক সিগন্যালে রূপান্তর করে সংরক্ষণ করা হয়। ঠিক আছে, তার মানে এখানে আমাদের প্রোগ্রামিংটা একটা বিষয়। ভয়েস রিকগনিশনের ক্ষেত্রে আমাদের অ্যানালগ যে ডাটা, সেই ডাটাটাকে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যাল, দ্যাট মিনস ডিজিটাল, যেটা 0 এবং 1 বাইনারি যেটা আমরা বলি, সেই ডাটাটাকে আমরা কনভার্ট করি কম্পিউটার প্রোগ্রামিং এর সাহায্যে। আচ্ছা, যখন কনভার্ট করা হয় তখন আমরা কিভাবে এটাকে মিক্স করি? আমরা দ্বিতীয় আরেকটা ছবি আছে, দ্বিতীয় ছবিটাতে দেখি একজন ব্যক্তির মুখের যে আওয়াজ সেটা তালা খুলে দিচ্ছে, আসলে তালা খুলতেছে না, মানে সিকিউরিটি যেটা ছিল সেই সিকিউরিটিতে যদি ম্যাচ হয় তাহলে আমি অথরাইজড পারসন, আর যদি ম্যাচ না হয় তাহলে আমি অথরাইজড পারসন না। ঠিক আছে, আমি উপযুক্ত বা সঠিক ব্যক্তিটি নই। এজন্য আমাদের পরবর্তীতে ভয়েস রেকর্ডারের সাহায্যে ব্যবহারকারীর কণ্ঠস্বরকে রেকর্ড করা হয় এবং পূর্বের ধারণকৃত কণ্ঠস্বরের সাথে তুলনা করে শনাক্তকরণের কাজটা সম্পন্ন হয়। দেখো, আমরা এখন পর্যন্ত যতগুলোই বায়োমেট্রিক্স পদ্ধতিটা দেখেছি, একটা বিষয় কিন্তু কমন। আমরা একদম প্রথমে ক্লাসের গত সপ্তাহের ক্লাসের প্রথমে আমরা কিভাবে বায়োমেট্রিক্স কাজ করে এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো সেখানে আমরা দেখতে পেয়েছিলাম
যে প্রথমে তথ্যকে ক্যাপচার করা হয়, তারপরে সেটাকে বিশ্লেষণ করা হয়, তারপরে সেটাকে তুলনা করা হয়, তারপরে সিদ্ধান্ত করে গ্রহণ করা হয়। তো তুলনা করার জন্য ডাটাবেজ একটা শব্দ আমরা পড়েছিলাম, সেই ডাটাবেজটা একটা ইম্পর্টেন্ট কথা। পূর্বের রেকর্ডকে ডাটাবেজে সংরক্ষণ করা হয়, তারপরে পরবর্তী রেকর্ডকে সেই ডাটাবেজের ধারণকৃত যেই তথ্য সেটার সাথে ম্যাচ করে তুলনা করে শনাক্তকরণের কাজ করা হয়। আচ্ছা, ভয়েস রিকগনিশনের ক্ষেত্রেও আমাদের কিছু সুবিধা অসুবিধা আছে। এটাও আমাদের খুব অল্প সময়, হয়তোবা সেটা 5 মিনিট বা হয়তোবা তার চাইতেও কম হইতে পারে, এই সময়ের ভিতরে আমরা এটাকে রিকগনিশন সম্ভব, ঠিক আছে, আওয়াজের ক্ষেত্রে। আর এটাও তুলনামূলক সস্তা প্রযুক্তি। আমাদের যেই মেশিন বা যে যন্ত্রটাকে আমরা ব্যবহার করি সেটাও তুলনামূলক সস্তা। এখন ভয়েস রিকগনিশনের অসুবিধাটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আচ্ছা, এখানে আরেকটা সুবিধা একটা আছে, উচ্চ মানের আমাদের সামাজিক গ্রহণযোগ্যতা। আচ্ছা, যেটা বলতেছিলাম, অসুবিধাটাও একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ এর অ্যাকুরেসি যেটা, সঠিকতা যেটা, সেইটার পরিমাণটা তুলনামূলকভাবে কম। কারণ মানুষের আওয়াজের পরিবর্তন হইতে পারে। একই মানুষের দেখা যাচ্ছে যে ব্যক্তি ভুল না, ব্যক্তি ঠিক আছে, কিন্তু তার আওয়াজটা মিলতেছে না। আওয়াজের অসুবিধার কারণে, অ্যাকুরেসির কারণে, সঠিকতার কারণে আমরা অনেক সময় সঠিক আওয়াজ বা সঠিক ব্যক্তিটাকে আইডেন্টিফাই করতে পারি না। এটা অনেক সময় সমস্যা দেখা দেয়। আচ্ছা, আবার দেখা যাচ্ছে যে গলার যে আওয়াজ, ভয়েস, সেইটাকে নকল করা সম্ভব, ঠিক আছে। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির ন্যায় আওয়াজ করতে পারে, যেমন মিমিক্রি করে মানুষ, ঠিক আছে, মিমিক্রি করা হয়। একজন ব্যক্তির আওয়াজ আরেকজন ব্যক্তি নকল করতেছে, মিমিক্রি করতেছে, ঠিক আছে। এখন তো একটা পাখিও মানুষের আওয়াজে কথা বলতে পারে, মানুষও পাখির আওয়াজ, বিড়ালের আওয়াজ, পশু পাখির আওয়াজ এগুলো বের করতে পারে। দেখা যাচ্ছে ভয়েসকে নকল করা এটা অনেক সময় খুব আহামরি কঠিন বিষয় না, অনেকের ক্ষেত্রে এটা সম্ভব। তো এই জাতীয় ক্ষেত্রগুলোতে আমাদের ভয়েস রিকগনিশনের একটু সমস্যা দেখা দেয়। আচ্ছা, এটা তো হলো যে মানে নকল ব্যাপার। কেউ যদি আসলে অসুস্থ হয়ে পড়ে, তার যদি গলা বসে যায়, ঠান্ডা লেগেছে, শীতকাল, তো এই সময় অসুস্থতা বা অন্য কোনো কারণ, তো এই কারণে তার গলা বসে গেছে, তো এই ক্ষেত্রেও আমাদের এই ভয়েস রিকগনিশনের যেই বায়োমেট্রিক্স পদ্ধতিটা, সেটা অনেক ক্ষেত্রে আমাদের জন্য সমস্যাজনক হইতে পারে। তো এই ছিল আমাদের বায়োমেট্রিক সংক্রান্ত যে ব্যবহার সংক্রান্ত যেটা বিহেভিয়ারাল যেটা পদ্ধতি, সেই 3টা পদ্ধতি আমাদের শেষ হয়েছে। গত ক্লাসে আমরা শারীরিক যেই পদ্ধতিগুলো সেটা দেখেছি, এখন আমরা আচরণগত যেই পদ্ধতি সেগুলো দেখলাম। এখন তাহলে আমাদের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে, এই সকল আমরা যে বায়োমেট্রিক্স পদ্ধতি দেখলাম, তাহলে কোনটা সবচাইতে বেশি জনপ্রিয়? তোমাদের কাছে কি মনে হয়? গত ক্লাসে আমরা 5টা শারীরিক যে বায়োমেট্রিক পদ্ধতি সেটা দেখেছি, আজকের ক্লাসে আমরা 3টা বায়োমেট্রিক পদ্ধতি দেখলাম। তো মানুষের কাছে, আমরা যারা ইউজার, ব্যবহারকারী, তাদের কাছে এই সমস্ত বায়োমেট্রিক্স 5টা এবং 3টা 8টা, এই 8টা বায়োমেট্রিক পদ্ধতির ভিতরে কোনটা সবচাইতে তুলনামূলকভাবে এফেক্টিভ এবং জনপ্রিয়? এই প্রশ্নটা আমাদের পরীক্ষাতেও আসতে পারে। আমি দেখো তোমাদের প্রশ্ন নিজেই করে দিচ্ছি, আবার তোমাদের প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দিচ্ছি। এই প্রশ্ন আমাদের পরীক্ষাতেও আসতে পারে, হয়তো বা অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে, সংক্ষেপে আসতে পারে। তো এটার অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো? আচ্ছা দেখো, ব্যক্তিকে যখন অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা হয়, তখন আমরা বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করি। কি কি? ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ, আইরিস, রেটিনা স্ক্যানিং, ফেস রিকগনিশন, ভয়েস সিগনেচার রিকগনিশন, এই সমস্ত কিছু। কিন্তু এগুলোর ভিতরে সবচাইতে তুলনামূলক বিচারে সস্তা কোনটা বেশি, সহজ কোনটা বেশি, বিশ্বাসযোগ্যতা, অ্যাকুরেসি যেটা, সেটা কোনটা বেশি, নির্ভুল ফলাফল দেওয়ার ক্ষমতা কোনটার বেশি, সমস্তগুলোর বিচারে আমাদের যেটা ফিঙ্গারপ্রিন্ট, সেইটা হচ্ছে সবচাইতে এই 8টা পদ্ধতির ভিতরে সস্তার হিসাবে, সহজতার হিসাবে, বিশ্বাসযোগ্যতা বা অ্যাকুরেসির হিসাবে এবং নির্ভুল ফলাফল প্রাপ্তির হিসাবে, এই 4 হিসাবেই ফিঙ্গারপ্রিন্ট সবচাইতে বেশি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত। দেখো তোমরাও পরীক্ষায় এইভাবে যদি 3টা লাইন আমি তোমাদেরকে মার্ক করে দিয়েছি, এই 3টা লাইনকে লিখে যদি দিতে পারো, আশা করা যায় ভালো মার্কস আসবে। এখন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় প্রশ্ন হইতে পারে, সেটা কি? সেটা হচ্ছে বায়োমেট্রিক্স আমরা কোন কোন ক্ষেত্রগুলোতে প্রয়োগ করব। বায়োমেট্রিক্স এর প্রয়োগ ক্ষেত্রগুলো কথা, 1 নাম্বার, আমরা বিচার সংক্রান্ত যে কাজ, বিচারিক বিভাগগুলোতে আমরা বায়োমেট্রিক্স কে ব্যবহার করি। একটা হচ্ছে বিকৃত, খণ্ডিত, বেওয়ারিশ লাশ,
যে লাশগুলো অনেক সময় বিকৃত হয়ে গেছে, পুড়ে গেছে, জ্বলে গেছে, বেওয়ারিশ হয়ে গেছে, মানুষ নাই নেওয়ার, আত্মীয় স্বজন চলে গেছে, এই জাতীয় মানুষকে শনাক্ত করানোর জন্য আমরা বায়োমেট্রিককে ব্যবহার করি। ফেরারি আসামি, অপরাধী, ঠিক আছে, অপরাধী পলায় গেছে, জেল থেকে পলায় গেছে, পালায় গেছে, চলে গেছে, এই জাতীয় ব্যক্তিকে খোঁজার জন্য আমরা বায়োমেট্রিককে ব্যবহার করি। অথবা পিতৃত্ব এবং মাতৃত্ব নিয়ন্ত্রণ, এই ক্ষেত্রগুলোতে আমরা এই সমস্ত বিষয়, দেখো এখানে 3টা পয়েন্ট আমি বলেছি, এই সমস্ত বিষয় হচ্ছে বিচার সংক্রান্ত কাজ, এই বিচারিক কাজগুলোতে আমরা বায়োমেট্রিককে ব্যবহার করি। আচ্ছা, এরপরে আসি সরকারি কাজ। সরকারি কাজ কি কি? এনআইডি, স্মার্ট এনআইডি, নর্মাল এনআইডি তো অবশ্যই, স্মার্ট এনআইডি এখন যেটা আমাদের স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে, আমরা স্মার্ট কার্ড যেটাকে বলতেছি, সেই স্মার্ট কার্ডের ক্ষেত্রগুলোতে আমরা ব্যবহার করতেছি মেশিন রিডেবল পাসপোর্ট। এখন আমাদের মেশিন রিডেবল পাসপোর্ট আমাদের বাংলাদেশে চালু হয়েছে, এগুলো হচ্ছে সরকারি কাজ, এই জায়গাগুলোতে আমরা বায়োমেট্রিকে ব্যবহার করি। ড্রাইভিং লাইসেন্স, ভোটার নিবন্ধন, এগুলো হচ্ছে সরকারি কাজ। আচ্ছা, অবশ্য আবার দেখা যাচ্ছে যে আমরা পাসপোর্টকে ব্যবহার করে আমরা ভ্রমণ করতেছি, এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি, এই সমস্ত ক্ষেত্রগুলো হচ্ছে সরকারি কাজ, এই সরকারি কাজগুলোতেও আমরা বায়োমেট্রিক পদ্ধতিকে ব্যবহার করতেছি। তার মানে বিচার বিভাগগুলোকে আমি সুন্দর করে তোমাদের 3টা পয়েন্ট আলাদা করে দিলাম, সরকারি ক্ষেত্রগুলোতেও আমি তোমাদের সুন্দর করে 3টা পয়েন্টকে আলাদা করে দিয়েছি। আচ্ছা, আর কি কি ক্ষেত্র আছে? এরপরের ক্ষেত্র শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র ছাত্রী হতে পারে, শিক্ষকদের উপস্থিতি যাচাই, সাধারণত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কম হয়, শিক্ষকদের সম্মানিত শিক্ষক যারা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন, তাদের উপস্থিতি যাচাইয়ের ক্ষেত্রেও বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করি। আমাদের শফিউদ্দিনেও আমাদের যারা স্যাররা আছেন, ম্যাডামরা আছেন, তাদের উপস্থিতি যাচাইয়ের জন্য আমরা বায়োমেট্রিক পদ্ধতির ব্যবস্থা এখানে করা আছে। আচ্ছা, আবার শিক্ষা প্রতিষ্ঠানে অযাচিত ব্যক্তি, যারা অথরাইজড না, শিক্ষক না বা কর্মচারী না বা অন্য কোনো ব্যক্তি, অযাচিত ব্যক্তি, তাদের অনুপ্রবেশ রোধ কল্পেও আমরা বায়োমেট্রিক পদ্ধতিকে ব্যবহার করতে পারি, যার কারণে আমাদের পরিবেশ, শিক্ষার পরিবেশ ভালো থাকে, সুষ্ঠু থাকে। আচ্ছা, আর কোথায় করি? আমরা অফিস আদালতে করি। আমি ভালো করে একদম মার্ক করে লাল কালি দিয়ে পয়েন্ট আকারে করে দিয়েছি, দয়া করে একটু ভালো করে দেখো। অফিস আদালতে আমাদের কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা সময় মতো উপস্থিত কিনা, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আবার দেখা যাচ্ছে যে অফিসেও আমাদের অযাচিত ব্যক্তির অনুপ্রবেশ হইতে পারে, সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, অনেক প্রতিষ্ঠানেই বিশেষ করে ধরো গার্মেন্টস সেক্টর গুলোতে ওভার টাইমের একটা ব্যাপার আছে, ওভার টাইম করলে এক্সট্রা পেমেন্ট আসে। তো ওভার টাইম কে করতেছে, কখন থেকে কখন করতেছে, কত সময় করতেছে, এই হিসাব নিকাশের উপরে তার বেতন ভাতার একটা সম্পর্ক আছে। এই জন্য ওভার টাইম বা বেতন ভাতার যে মেইনটেনেন্স, এইটার ক্ষেত্রেও আমরা বায়োমেট্রিক পদ্ধতিটাকে ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা, আরো একটা ক্ষেত্র, সেটা হচ্ছে বাণিজ্যিক বিভাগ, এটিএম বা ইন্টারনেট ব্যাংকিং, এখানেও আমাদের বায়োমেট্রিকের ব্যবহার আছে, ঠিক আছে। কারণ আমাদের বায়োমেট্রিকে আমাদের যখন আমাদের ইন্টারনেট ব্যাংকিং করা লাগে তখন এটা আমাদের হেল্পফুল। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কম্পিউটারে লগ ইনের নিয়ন্ত্রণ। কম্পিউটারে লগ ইন করতে আমাদের হাতের ছাপের প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে, এই জায়গাতে আমাদের বায়োমেট্রিক লাগতেছে। মোবাইল কমার্স অথবা ই কমার্স সার্ভিস যেগুলো, সেগুলো ক্ষেত্রেও কোনো কোনো ওয়েবসাইটের ক্ষেত্রেও হইতে পারে যে আমাদের বায়োমেট্রিক পদ্ধতিকে তারা ব্যবহার করে। তো আমি এই 5টা ক্ষেত্র আমি আলাদা আলাদা করে দিয়েছি, এই ক্ষেত্রগুলো তোমরা একটু বাসায় দেখবা, এটা তোমাদের যেটা উচ্চতর দক্ষতা 4 মার্কের প্রশ্ন বা প্রয়োগমূলক প্রশ্ন, এটার জন্য তোমাদের খুব সুন্দর একটা কাজে লাগবে। আর তোমাদের যে অবজেক্টিভের পরীক্ষা আসতেছে সামনে, সেটার জন্য ইনশাল্লাহ কাজে লাগবে। আচ্ছা, এখন বায়োমেট্রিকতে তো আমরা সব সুবিধা দেখলাম, কোনো অসুবিধা আছে কিনা? বায়োমেট্রিক্সে ছোটখাটো কিছু অসুবিধাও আছে। 1 নাম্বার হচ্ছে, ধরো একজন ব্যক্তির শারীরিক কোনো বৈশিষ্ট্যের পরিবর্তন হয়েছে, একজন মানুষ প্লাস্টিক সার্জারি করেছেন, আগে তার নাক একরকম ছিল, এখন নাকটাকে সে পরিবর্তন করেছে, অথবা চেহারার কোনো অংশ কোনো পোড়া ছিল, সেই অংশটাকে সে প্লাস্টিক সার্জারি করে ঠিক করেছে, অথবা কোনো মানুষের দুর্ঘটনায় হাতের আঙ্গুল কেটে গেছে, বৃদ্ধাঙ্গুলি কেটে গেছে, এখন সে ছাপ দিতে পারতেছে না, ঠিক আছে, এ ধরনের কোনো সমস্যা হইতে পারে। অথবা কোনো ব্যক্তি সে শারীরিক কোনো সমস্যার কারণে হোক বা দুর্ঘটনার কারণে হোক তার চোখ নষ্ট হয়ে গেছে, হতেই পারে। তো এই ক্ষেত্রগুলোতে বায়োমেট্রিক্স তার কাজটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়।
যেহেতু এটা শারীরিক বৈশিষ্ট্যের সাথে সম্পর্কযুক্ত। কারো হয়তো গলায় অপারেশন হয়েছে, তো অপারেশনের আগে তার স্বর একরকম ছিল, অপারেশনের পরে তার স্বরের পরিবর্তন হইতে পারে, ঠিক আছে? তো এই জাতীয় ক্ষেত্রগুলোতে এটা একটা অসুবিধাজনক। আচ্ছা, 2 নম্বর বিষয় হচ্ছে তুলনামূলক আমাদের বায়োমেট্রিক্সে সার্বিকভাবে এর ইনস্টলেশন খরচটা বেশি। এক একটার এক এক রকম খরচ আছে, বাট আমি যদি অ্যাজ এ হোল সার্বিকভাবে চিন্তা করি তাহলে আমাদের খরচটা তুলনামূলকভাবে বেশি। আর 3 নাম্বার হচ্ছে যেহেতু এটা বিশেষ একটা ব্যবস্থা, এই জন্য এটা পরিচালনার জন্য আমাদের দক্ষ জনবলের প্রয়োজন হয়। তো এই ছিল আমাদের বায়োমেট্রিক সংক্রান্ত বিষয়। আমাদের বায়োমেট্রিক্স আশা করি আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। আমি একদম ডিটেইল আলোচনা করেছি, সাবজেক্টিভ অবজেক্টিভ সমস্ত কিছু, ঠিক আছে?